সংবিধানের মধ্যে থেকেই সুষ্ঠু নির্বাচন সম্ভব, মন্তব্য নতুন সিএসির সব পক্ষের সহযোগিতা কামনা। রাজনীতিবিদ, সুশীল সমাজ এদের সহযোগিতা ছাড়া এই অত বড় দায়িত্ব পালন করা সম্ভব না। নুরুল হুদা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিএনপি নেতাদের, বৈষম্যবিহীন হয়েছে দাবি ওবায়দুল কাদেরের। পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে ভুয়া স্থাপনা দেখিয়ে টাকা আত্মসাতের চেষ্টা, জমির মালিক না হয়েও ক্ষতিগ্রস্তদের তালিকায় নাম অনেকের। এবং গাইবান্ধার সাঁওতালপল্লীতে আগুন দেওয়া পুলিশ সদস্যদের চিহ্নিত করতে সহযোগিতা না করায় হাইকোর্টের ক্ষোভ, এসপি সহ দোষীদের প্রত্যাহারের নির্দেশ। দর্শক, আমন্ত্রণ নিউজ 24-এ শুনছিলেন সিলনটি শিরোনাম। পুরো খবরে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ইসরাত আমিন এবং আমি মঞ্জুর আল মতিন। অটো ইগনিশন ও ব্রাশ বার্নার দ্বারা তৈরি আরএফএল গ্যাস স্টোভ, রান্নাঘরের সবার প্রেম। রাজনীতির মাঠে নানা জল্পনা কল্পনার পর গঠিত হলো দেশের 12তম নির্বাচন কমিশন, যাদের হাতেই প্রধান দায়িত্ব একাদশ সংসদ নির্বাচন আয়োজনের। এই গুরুভার কতটা নিরপেক্ষতার সাথে আর দক্ষতার সাথে তারা পালন করতে পারবেন, সেটাই এখন প্রশ্ন। জবাবে নতুন সিএসি নুরুল হুদা কমিশন চাইলেন সবার সহযোগিতা এবং সেই সাথে কিন্তু সংবিধান এবং আইনের আলোকে দায়িত্ব পালনের আশ্বাসও দিয়েছেন তিনি। কমিশনের অন্য সদস্যরাও মনে করেন সাংবিধানিক এই পদে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন পুনর্গঠন ঘিরে এবার যত আলাপ আলোচনা হয়েছে, এর আগে তেমনটা দেখা যায়নি। কেননা সব মহলেরই চাওয়া আসছে জাতীয় নির্বাচন হবে একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিশনের অধীনে। দেশের 12তম সিইসির দায়িত্ব নিয়ে নুরুল হুদাও তাই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকেই। সেই সাথে চ্যালেঞ্জ আছে আস্থার সংকটে থাকা নির্বাচন কমিশনের ভাবমূর্তি ফিরিয়ে আনার। নির্বাচনের মাঠে আমাদের বহুদিনের বিচরণ, সেই একটা অভিজ্ঞতা এবং আমার যারা পূর্বসূরি তাদের অভিজ্ঞতার আলোকে যে সমস্ত দিক নির্দেশনা রেখে গেছেন, সেগুলোর আলোকে আমরা কাজ করে যাব। আগামী নির্বাচন অর্থবহ করতে সব পক্ষের সহযোগিতাও চান নতুন সিইসি। আমি আশা করব সকলের সহযোগিতা পাব। আর আমার উদ্দেশ্য হলো যে নিরপেক্ষভাবে সাংবিধানিক পদ্ধতিতে আইন মোতাবেক নির্বাচন পরিচালনা করার দায়িত্ব গ্রহণ করা। সেখানে কোনো রকমের কম্প্রোমাইজ আমি করি নাই কোনোদিনও। নিয়োগ পাওয়া নতুন 4 নির্বাচন কমিশনারের মধ্যে এবারই প্রথম যুক্ত হলেন একজন নারী। তিনিও চান সব দলকে আস্থায় ফেরাতে। আমাদের উপরে যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনের মাধ্যমে যদি আমরা আস্থা অর্জন করতে পারি, তাহলেই হয়তোবা সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব এবং একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন জনগণকে উপহার দিতে আমরা সমর্থ হব। নির্বাচন কমিশনের কাজের অভিজ্ঞতা আছে রফিকুল ইসলামের। আগামী 5 বছর কমিশনারের দায়িত্ব পালনে সেই অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে আমি বলার চেষ্টা করব, যাতে করে হতেছে আমরা যৌথভাবে দায়িত্ব গ্রহণের পরে আমরা যৌথভাবে এমন সব কার্যক্রমে নিতে পারি যাতে করে এই আস্থাটা আমরা অর্জন করতে পারি। বুধবারই শেষ হচ্ছে কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন কমিশনের মেয়াদ। এরপর আগামী 15ই ফেব্রুয়ারি বিকেল 3টায় নতুন ইসি সদস্যদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, সুষ্ঠু আর নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল সহযোগিতা অপরিহার্য। বিকেলে বঙ্গভবনে কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে বিদায়ী নির্বাচন কমিশনের সদস্যরা রাষ্ট্রপতির সাথে দেখা করতে গেলে তিনি কথা বলেন। এ সময় গত 5 বছরে কমিশনের বিভিন্ন কর্মকাণ্ড রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার। এর আগে সকালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যান তারা। সেখানে বিদায়ী সিইসি বলেন, তারা আশা করছেন নতুন কমিশন স্বচ্ছভাবে তাদের দায়িত্ব পালন করবে। সাংবিধানিক দায়িত্ব, দেশের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, এবং আমরাও এটা
জন্মভূতর থেকে পালন করে এসেছি। আমাদের আশা রয়েছে, আস্থা রয়েছে। নতুন নির্বাচন কমিশন নিয়ে প্রতিক্রিয়ার বিষয়ে এখনও যেন সিদ্ধান্তহীনতায় রয়েছে বিএনপি। রাতে এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবার কথা রয়েছে দলটির। তবে তার আগেই দলটির কোনো নেতা প্রশ্ন তুলেছেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য 3 কমিশনারের নিরপেক্ষতা নিয়ে। এই সম্বন্ধে আমাদের দল থেকে মহাসচিব প্রেস ব্রিফিং এর মাধ্যমে প্রতিক্রিয়া দেখাবেন। প্রতিক্রিয়ার সম্বন্ধে উনি প্রেস ব্রিফিং এখানে বলার কিছু নেই। শোনা যাচ্ছে যে চিফ ইলেকশন কমিশনার যিনি হয়েছেন তিনি অতীতে জনতার মঞ্চের একজন নেতা ছিলেন। তারপরেও সামগ্রিকভাবে কথা বলার মতো পরিস্থিতিটা এখনো তৈরি হয়নি। নতুন নির্বাচন কমিশন বৈষম্যবিহীনভাবে গঠিত হয়েছে এই দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই কমিশনের অধীনে আগামী নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপি ভুল করবে বলে মনে করেন তিনি। দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন ওবায়দুল কাদের। সার্চ কমিটিতে 5টি নাম আমরা দিয়েছি, 5টি নাম বিএনপি দিয়েছে। এখন বিএনপিরও একজনকে নেওয়া হয়েছে, আওয়ামী লীগেরও একজনকে নেওয়া হয়েছে। তাহলে এখানে বৈষম্য কোথাও? এই নির্বাচন কমিশনের অধীনে বিএনপি নির্বাচনে আসবে। আমি এ ব্যাপারে আমার সংশয়ের কোনো অবকাশ নেই। সব নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণে বস্তুনিষ্ঠ নির্বাচন উপহার দেবে নতুন কমিশন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কাছে এমন আশার কথা জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বলেন, নতুন সিইসির সততা আর যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। নির্বাচন একটি জনগণকে সাথে নিয়ে একটা বিশাল রাজনৈতিক কর্মযজ্ঞ এবং সেইখানে নির্বাচনকে সুষ্ঠু করার ব্যাপারে আমি মনে করি আইন কানুন, সংবিধান, কমিশন যাই থাকুক না কেন, যে দলগুলো নির্বাচন করবে তাদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে নতুন নির্বাচন কমিশন নিয়ে সন্তুষ্টি জানিয়েছে জাতীয় পার্টি। দুপুরে দলটির বনানী কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে দলটির কো চেয়ারম্যান জিএম কাদের আশা করেন আগামী নির্বাচন সুষ্ঠু আর নিরপেক্ষ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই কমিশন। যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সেই প্রক্রিয়াটি আমাদের কাছে যুক্তিসঙ্গত এবং গ্রহণযোগ্য মনে হয়েছে এবং আমরা আশা করছি তাদের কাছে দেশবাসীর যে প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সংগঠিত তাদের মাধ্যমে হবে, এই প্রত্যাশাটি যেন তারা পূরণ করতে পারেন, এটি আমাদের সকলের আশা। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার, নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। কেমন হলো নতুন নির্বাচন কমিশন? এই প্রশ্নে বিশ্লেষকরা বলছেন এবারের কমিশনও আমলা নির্ভর, যেখানে নাগরিক সমাজের কোনো অংশগ্রহণ নেই। আর যাকে প্রধান নির্বাচন কমিশনার করা হলো তাকে নিয়ে কিছু প্রশ্ন উঠেছে এরই মধ্যে। তাই সে বিষয়টিও পরিষ্কার করার তাগিদ দিলেন তারা। আমাদের সহকর্মী মাকসুদ নবীর রিপোর্ট। আমরা সবকিছু চেষ্টা করছি। রকিবউদ্দিন আমলে নির্বাচন কমিশনের প্রতি জনগণের হারানো আস্থা পুনরুদ্ধারের চ্যালেঞ্জ এখন নয়া সিইসি KM নুরুল হুদার কাঁধে। তাই তাকে নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। 1973 সালে মুক্তিযোদ্ধা হিসেবে প্রশাসন ক্যাডারে যোগ দেওয়ার মধ্য দিয়ে সরকারি চাকরি জীবনের শুরু নুরুল হুদার। 1996 সালে বিএনপি সরকার উৎখাতে প্রশাসনের একাংশের কর্মকর্তাদের নেতৃত্বে গঠন করা হয় জনতার মঞ্চ। বলা হচ্ছে KM নুরুল হুদা ছিলেন সেই মঞ্চের অন্যতম নেতা। আর এ অভিযোগে 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে তাঁকে প্রথমে ওএসডি এবং পরে বাধ্যতামূলক অবসরে পাঠায়। হাইকোর্ট অবশ্য বিএনপি সরকারের ওই আদেশ বেআইনি ঘোষণা করেছিলেন। পরে 2009 সালে আওয়ামী লীগ সরকারের সময়ে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়ে সচিব হন নুরুল হুদা। কিন্তু যে কোনো সরকারের আমলে বিশেষ সুবিধা প্রাপ্ত অথবা বঞ্চিত কোনো কর্মকর্তাকে তালিকায় অন্তর্ভুক্ত না করতে সার্চ কমিটির কাছে সুপারিশ করেছিলেন বিশেষজ্ঞরা। আর এসব প্রশ্ন তুলেই নতুন সিইসিকে তার অবস্থান পরিষ্কার করতে বলছেন বিশ্লেষকরা। এখন বিএনপি অনেককে ভিক্টিমাইজ করেছে জনতার মঞ্চের নামে, সেটা একটা পয়েন্ট, এটা আমরা মনে রাখবো। তবে বাছাই কমিটির একজন সদস্য আমাকে বলেছেন জনতার মঞ্চ সংক্রান্ত বিষয়টি তাদের সামনে আনা হয়নি, এই তথ্যটা তাদের সামনে আনা হয়নি। আমি মনে করি যে যিনি সিইসি হয়েছেন তারই একটা স্টেটমেন্ট দেওয়ার
সমীচীন হবে যে আসলে জনতার মঞ্চ সম্পর্কে বিএনপি যে অভিযোগ করেছিল সত্যিকার অর্থে সেখানে কি ঘটেছিল। গেলবারের কমিশনে ছিলেন 3 জন সাবেক সচিব, একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। এবারও তার ব্যতিক্রম হয়নি, যদিও চূড়ান্ত তালিকায় সার্চ কমিটি 10 জনের মধ্যে নাগরিক সমাজের 3 জন প্রতিনিধির নামও প্রস্তাব করে রাষ্ট্রপতিকে। কারণ যেহেতু আগামী নির্বাচনটি সরকারের অধীনেই হবে, সুতরাং নির্বাচন কমিশনটি গঠনের ক্ষেত্রে এটির জন্য নিরপেক্ষ, স্বাধীন এবং সরকারের প্রভাবমুক্ত হয় সেদিকে আরও লক্ষ্য রাখা প্রয়োজন ছিল এবং সেখানে নাগরিক সমাজ এবং জনগণের প্রতিনিধিত্বকে নিশ্চিত করা আবশ্যক ছিল। মানে সরকারের প্রভাব মুক্ত থাকার কথা সেখানে হয়ে গেল একটি সরকারি প্রতিষ্ঠানের ন্যায়। কেন আমাদের দেশে আমলারা অতটা পেশাদারিত্বের প্রমাণ রাখতে পারছেন না, তারা দলীয়করণ এবং রাজনীতিকীকরণের শিকারেও পরিণত হন। কোনো না কোনোভাবে আমরা ব্যুরোক্রেসির উপরে থাকি, সেটা হচ্ছে যে হয় সিভিল অথবা মিলিটারি অথবা জুডিশিয়ারি, এই 3টা অর্গানের বাইরে আমরা আসতে পারি না। সার্চ কমিটি 3 জন শিক্ষাবিদের নাম প্রস্তাব করেছিলেন, তাদের অন্তর্ভুক্তি যদি এই কমিশনের মধ্যে করা যেত তাহলে সেটা খুব ভালো হতো। তবে তারা মনে করেন এদেশের রাজনৈতিক বাস্তবতায় নিরপেক্ষতার আসল চাবিকাঠি নির্বাচনকালীন সরকারের হাতেই, তাই তাদের আচরণের ওপরই নির্ভর করবে নুরুল হুদা কমিশনের ভবিষ্যৎ ভালো মন্দ। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে ভুয়া স্থাপনা গড়ে আর গাছপালা লাগিয়ে সরকারি টাকা আত্মসাতের চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল। নামে বেনামে কিংবা জমির মালিক নন এমন ব্যক্তির নামে ক্ষতিপূরণের তালিকাও তৈরি হয়েছে। আর এতে সহযোগিতা করেছেন খোদ গণপূর্ত মন্ত্রণালয় আর বন বিভাগের কিছু কর্মকর্তা। চ্যানেল 24-এর অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। শরীয়তপুর থেকে কাজী নজরুল ইসলামের পাঠানো তথ্য আর ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। পদ্মা সেতু এলাকার নিরাপত্তা নিশ্চিতে জাজিরা অংশের ল্যান্ডিং পয়েন্টের পূর্ব পাশে নির্মাণ করা হবে একটি সেনানিবাস। এজন্য এরই মধ্যে অধিগ্রহণ করা হয়েছে 100 একর জমি। সরজমিনে দেখা গেছে বেশি টাকা পাওয়ার লোভে জমিতে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে শত শত ঘরবাড়ি। ফসলি জমিতে লাগানো হয়েছে গাছপালা। আর এ কাজে জড়িত স্থানীয় প্রভাবশালী মহল, যারা নামে বেনামে কিংবা জমির মালিক নন এমন ব্যক্তির নামে ক্ষতিপূরণের তালিকা তৈরি করেছেন। আর এই কাজে সহযোগিতা করেছেন খোদ গণপূর্ত ও বন বিভাগের কিছু কর্মকর্তা। এর মধ্যে কি লোকজন থাকে বা কিছু করে কইতে এর মধ্যে লোকজন ওই তালা মারা দেয়, এর মধ্যে লোকজন থাকে নাই। আমি ওখানে মিথ্যা কথা কইতে পারবো। উকিল সাহেবের এই যে ঘর 3টা থাকে কই উনি? অনুসন্ধানে দেখা গেছে ঘরবাড়িতে ক্ষতিগ্রস্ত 363 জনের তালিকায় যাদের নাম রয়েছে তাদের অনেকেই সেখানকার বাসিন্দা নন। গাছপালার ক্ষতিপূরণ পাবেন এরকম 185 জনের তালিকাও করা হয়েছে একইভাবে। সব মিলিয়ে হাতে নেওয়ার চেষ্টা হচ্ছে প্রায় 63 কোটি টাকা। সরকার বিল দিব মনে করেন, সেই কারণে ঘর উঠেছে। একটা গাছ 5 টাকা 10 টাকা করে মনে করেন লাগাইয়া তারা বিল উঠানোর জন্য মনে করেন নিছে। তারা কোটি কোটি টাকা হাতায় নিতেছে সরকারি টাকা আত্মসাৎ করার জন্য। অবৈধভাবে টাকা হাতে নেওয়ার বিষয়ে তদন্ত করতে স্থানীয়দের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আবেদনও করা হয়, কিন্তু তাতেও কোনো ফল হয়নি। এক ব্যক্তি 40টা 50টা করে ঘর তুলিয়া তারা বিভিন্ন মানের লোকের নামে এবং কি তারা এই বিলগুলি করতেছে। আমি ডিসি মহোদয়ের কাছে বারবার আমি অনুরোধ করছি, কিন্তু সে কোনো তদন্ততে আসে নাই। স্থানীয়দের অভিযোগ, অবৈধ স্থাপনা নির্মাণ ও গাছপালা লাগিয়ে ক্ষতিপূরণের টাকা হাতে নেওয়ার বিষয়ে কাজ করছে 7-8 জনের একটি সিন্ডিকেট। অনুসন্ধানে তাদের কয়েকজনের নামও জানা গেছে, তবে ক্যামেরার সামনে তাদের কেউই এ বিষয় নিয়ে কথা বলতে রাজি হননি। ক্ষতিগ্রস্ত তালিকায় থাকা একজন অবশ্য পরোক্ষভাবে অনিয়ম স্বীকার করে নিয়েছেন। শুনেন দাদা, দান আপনি যতবার ই করেন বাঁচাই করেন ওই কিন্তু সিরিয়াল কিছু ঢুকে তাই না, ওরকম ভাবে বোঝেন না কিছুটা। অবৈধ স্থাপনার বাড়তি মূল্য নির্ধারণে যারা কাজ করেছেন গণপূর্ত বিভাগের সেই কর্মকর্তা দায় চাপালেন জেলা প্রশাসনের ওপর। স্থাপনা ভুয়া কি সঠিক এটা আসলে বিবেচনা করাটা আমাদের এখতিয়ারভুক্ত নয়, কারণ এখানে যে যৌথ তদন্ত তালিকাটা করা হয়েছে এখানে জেলা প্রশাসন থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। তো কাজে শিখেছি এটা কি আসলে যে ভুয়া বলা হচ্ছে অথবা হচ্ছে না, এই বিষয়টা আসলে আমি মন্তব্য করতে পারছি না। দুর্নীতির এমন ঘটনা ধামাচাপা দিতে কৌশল আটেন বন বিভাগের কর্মকর্তা সুধীর রায়। চ্যানেল 24-এর সাংবাদিককে প্রস্তাব দেন সমঝোতার। আমার কথা হলো ভাই ভাইয়ের সম্মান রাখবে, আচ্ছা অন্য কেউ রাখবে না। কিন্তু আপনি যেই পায়ে থাকেন সমাধানে আনা যায়,
সেই পদ আপনি আমাকে দিবেন, আমি চেষ্টা করব তাড়াতাড়ি আসতে এবং আপনার সঙ্গে মিট করতে, এবং কোথায় মিট করব? শরীয়তপুর ছাড়া মিট করব। তবে জমিতে অবৈধ স্থাপনা আর গাছপালা লাগিয়ে অর্থ আদায়ের এই অনিয়ম নিয়ে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এটা অফ করেন, তার কথা বলুন কি বিষয়? বিষয়টা স্যার অ্যাওয়ার্ডের ব্যাপারে স্যার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। গাইবান্ধার সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের চিহ্নিত করতে সহযোগিতা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। এই ঘটনায় জেলা পুলিশ সুপার আশরাফুল ইসলাম সহ দায়ী পুলিশ সদস্যদের প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ। আদালত তার পর্যবেক্ষণে বলেন, এই ধরনের ঘটনায় ব্যবস্থা না নিলে বিচার বিভাগ এবং পুলিশের ওপর আস্থা হারাবে সাধারণ মানুষ। গাইবান্ধার সাঁওতাল পল্লীতে আগুন দিয়েছে কে? ভিডিও ফুটেজে ঘটনার স্পষ্ট বর্ণনা থাকার পরও প্রথম প্রমাণ মিলল বিচারিক তদন্ত রিপোর্টে। উচ্চ আদালতে দাখিল করা প্রতিবেদনে বলা হয়, আগুন দেওয়ার ঘটনায় স্থানীয়দের সাথে সেদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য সরাসরি জড়িত ছিলেন, কিন্তু কোনো ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হয়নি। কেন দায়ীদের চিহ্নিত করা গেল না? আদালতের এমন প্রশ্নে সদুত্তর দিতে পারেনি রাষ্ট্রপক্ষ, আর এতেই ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত তার পর্যবেক্ষণে বলেন, সেদিন দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের তালিকা চাওয়ার পরও কোনো সহযোগিতাই করেননি গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম। তাই সেদিনের ঘটনার জন্য পুলিশ সুপার ও দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রত্যাহারের নির্দেশ দেন আদালত। পুলিশ সুপারকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। অপরদিকে চামগাড়ি এলাকা থেকে আগুন লাগাতে চলে গিয়েছে, এই শব্দটা পর্যবেক্ষণে থাকার কারণে কোর্ট আদেশ দিয়েছে ওই দিন যারা ওই চামগাড়ি এলাকায় ডিউটিতে ছিলেন তাদেরকে ডিটেক্ট করে, যে তালিকা থেকে ডিটেক্ট করে তাদেরকে বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ডিআইজি রেঞ্জ রংপুরকে, অপরদিকে আইজিপিকে নির্দেশ দিয়েছে। কোনো ব্যক্তির জন্য কোন বাহিনী বা কোনো সমাজ কোনোভাবেই দায়ী হবে না, সেই কথাই বলছেন। যদি কেউ এখানে দায়িত্বে থাকেন তাকে দায়ী করতে হবে, অন্য কারো না। এই আদেশে খুশি হলেও সাঁওতালদের দাবি, পুরো ঘটনার সঠিক তদন্ত না হলে আড়ালেই থেকে যাবে প্রকৃত দোষীরা। আমরা ন্যায় বিচার চাই, ন্যায় ন্যায্য মতো বিচার হলে পালা। আমাদের যে অধিকার আছে, আমাদের অধিকার আমরা চাবো। আমাদের যেখানে বসত করছিলাম, বসত ভিটা যেটা আছে, এই বসত ভিটা আমরা পূর্বের ন্যায় আমরা বাড়িঘর করে থাকবো, এটা আমরা চাই। প্রশাসনিক যারা জড়িত এবং যারা জনপ্রতিনিধি, তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি আমরা। আগামী 9 মার্চ সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনায় পুনরায় আদেশ দেওয়ার দিন ধার্য করেছেন হাইকোর্ট। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, আর ফিরে আসার পর দেখবেন, বিনা বিচারে 10 বছরের বেশি সময় কারাবন্দী 20 জনকে হাজির করার নির্দেশ হাইকোর্টের, মামলার নথি তলব। আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24। বিনা বিচারে 10 বছরের বেশি সময় কারাবন্দী 20 জনকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে তাদের মামলার নথিও তলব করেছেন আদালত। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের 2টি আবেদনের ভিত্তিতে হাইকোর্ট আজ এ আদেশ দিয়েছেন। এদের মধ্যে 10 জনকে 23 ফেব্রুয়ারি, 5 জনকে 26 ফেব্রুয়ারি এবং বাকি 5 জনকে 28 ফেব্রুয়ারি হাজির করতে বলা হয়েছে। একই সাথে তাদের কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত। এর আগে বিভিন্ন সময়ে বিনা বিচারে বন্দী কয়েকজনকে জামিনের নির্দেশ দিয়েছেন আদালত। অনারেবল কোর্ট সোমোটো রুল ইস্যু করেছেন এবং রেকর্ডও কল করেছেন কি কারণে, কি অবস্থায় বন্দী, বিনা বিচারে বন্দী থাকা অবস্থায় কেন তাদেরকে জামিন দেওয়া হবে না সে ব্যাপারে রুল ইস্যু করেছেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষকদের ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, 2টি ব্যাচের কারণে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। 33 ক্রেডিট বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় অশোভন আচরণের অভিযোগ এনে ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচির ডাক দেয় শিক্ষক সমিতি। উপাচার্য জানিয়েছেন, বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে।
সাংবাদিক শিমুল হত্যার প্রধান আসামি শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু সহ 7 জনের রিমান্ড আবেদনের শুনানি আগামী 13 ফেব্রুয়ারি দুপুরে শাহজাদপুর আমলি আদালত এদিন ঠিক করেন। এদিকে তার গাড়ি চালক শাহিন আলমকে গত রাতে বেলকুচি থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সাংবাদিক শিমুল হত্যার বিচারের দাবিতে আজও দেশের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে সিরাজগঞ্জের স্বাধীনতা স্কয়ারে মানববন্ধনের আয়োজন করে বেসরকারি সংস্থা অধিকার। এতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। মানববন্ধন আর প্রতিবাদ সমাবেশ হয়েছে কুমিল্লা আর গাজীপুরেও। ভ্যাটের হার 15%ই বহাল থাকছে। ব্যবসায়ীদের দাবি মেনে তা কমিয়ে 7% করার কোনো সুযোগ নেই। চ্যানেল 24-কে দেয়া একটি সাক্ষাৎকারে একথা জানান এনবিআর এর চেয়ারম্যান নজিবুর রহমান। আর ভ্যাট ফাঁকি কমাতে সরকারি অর্থে 10,000 ব্যবসা প্রতিষ্ঠানকে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার বা ইসিআর মেশিন দেওয়ার কথা জানিয়েছেন তিনি। ফারুক মেহেদি রিপোর্ট। নতুন ভ্যাট আইন নিয়ে ব্যবসায়ীদের আলোচনা ও বিতর্কের অবসান হয়নি এখনো। এনবিআর এর পক্ষ থেকে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কর্মসূচির পরও ব্যবসায়ীরা তাদের ভ্যাট কমানোর দাবিতে অনড়। তাদের বক্তব্য, নতুন ভ্যাট আইনের ফলে ক্ষতিগ্রস্ত হবে তাদের ব্যবসা বাণিজ্য। সম্প্রতি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পক্ষ থেকেও ভ্যাটের হার 15% থেকে কমিয়ে 7% করার প্রস্তাব করা হয়েছে। আমি আবারও রিকোয়েস্ট করছি সরকারকে, ভ্যাট 15%-এর জায়গায় 7 করে নতুন ভ্যাট আইন করুন পর্যন্ত যদি বার্ষিক। তবে এনবিআর চেয়ারম্যান জানান, আসছে অর্থ বছরে নতুন ভ্যাট আইন কার্যকর হবে। এতে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। বড় বড় ব্যবসায়ীদের সামর্থ্য বেশি, তারাই বেশি সামর্থ্য অনুযায়ী দিবেন এবং এখানেই বিতর্কটা হচ্ছে। হার দেওয়া আছে 15%, সুতরাং সেটা এখনো ঠিক থাকবে। ভবিষ্যতে কি হবে সেটা আইন বাস্তবায়ন করে এগোনোর পর্যায়ে এটা বিবেচনা করা হতে পারে, কিন্তু আইন বাস্তবায়নের আগে এ নিয়ে নতুনভাবে কোনো উদ্যোগ নেওয়ার সম্ভাবনা নেই। ভ্যাট ফাঁকি রোধে সরকারি অর্থে পরীক্ষামূলকভাবে 10,000 ব্যবসায়িক প্রতিষ্ঠানকে উন্নত প্রযুক্তির ইসিআর মেশিন দেওয়া হবে বলেও জানান তিনি। সর্বাধুনিক যে তৃতীয় প্রজন্মের ইসিআর আনবো, ইএফটি আনবো এবং এতে ব্যবহারকারীর জন্য খুব সহজ, ইউজার ফ্রেন্ডলি। বাজেট চিন্তা করছি যে 60, 70, 80 কোটি এরকম হবে। অর্থ বিভাগে আমরা লিখেছি, যাতে আমাদের হচ্ছে যে এটার পরিমাণ বেশি করে নিয়ে আসা। এনবিআর চেয়ারম্যান বলেন, নতুন ভ্যাট আইন ব্যবসা বান্ধব। এতে ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা হবে, পাশাপাশি রাজস্ব ফাঁকিও অনেকাংশেই কমে আসবে। ফারুক মেহেদি, চ্যানেল 24, ঢাকা। এবারে বাংলা লিংকের সৌজন্যে বইমেলার খবর। জমে উঠতে শুরু করেছে অমর 21 গ্রন্থমেলা। 7ম দিনের খবর জানাতে মেলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন জিনিয়া কবির সূচনা। সূচনা, সপ্তাহ তো কেটে গেল, আজকে কেমন দেখছেন বই প্রেমীদের আগমন, আর সব মিলে নতুন কি বই আজকে এসেছে যদি জানাতেন? মঞ্জুর, সপ্তাহ পেরিয়ে বইমেলা কিন্তু আমি দেখতে পেয়েছি বেশ জমে উঠেছে এবং বিকেলে গেট খোলার সাথে সাথে কিন্তু সেই ভিড় চোখে পড়েছে। পুরো বইমেলা প্রাঙ্গণ জুড়ে কিন্তু বইপ্রেমীদের উপচে পড়া ভিড় ছিল এবং এ কয়দিন তো আসলে প্রথম থেকে 6 দিন দর্শনার্থী বেশি ছিল, এখন আসলে ক্রেতাদের সংখ্যাই বেশি। এখন কিন্তু টুকটাক করে বইপ্রেমীরা বই কিনছে এবং আসলে বইয়ের আরও তালিকা জোগাড় করছে এবং সেই অনুযায়ী কিন্তু নতুন নতুন বইয়ের সংখ্যা বাড়ছে বইমেলায় এবং সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে পাঠকের আনাগোনা। এবং সপ্তাহ পেরিয়ে আজকের দিনটি কিন্তু বেশ জমজমাট ছিল বইমেলার জন্য, কারণ আজ আসলে ক্রেতা দর্শনার্থীদের সবচাইতে বেশি ভিড় ছিল। তারা তাদের পছন্দের লেখকদের বই কিনেছেন ঘুরে ঘুরে এবং নতুন নতুন বইগুলো আসছেন। আর আসলে এবারের বইমেলার যেটি প্রধান আকর্ষণ সেটা হচ্ছে নতুন লেখকদের কিন্তু বেশ বই এসেছে বইমেলায়। এবারে বইমেলাতে আজ পর্যন্ত বইমেলায় নতুন বইয়ের সংখ্যা 451টি এবং আসলে বইমেলায় বইপ্রেমীদের সাথে কথা বলে আমরা জেনেছি যে আসলে তারা সবাই বইমেলাটার জন্যই অপেক্ষা করে। প্রতি বছর এই অমর 21 গ্রন্থমেলার জন্য তারা অপেক্ষা করে থাকে,
যে এই বইমেলা এলেই তারা বই কিনবে, এবং অনেকে কিন্তু বলেছেন যে তারা বছরের অন্যান্য সময় বই না কিনলেও এই বইমেলাতেই কিন্তু তারা পুরো বছরের যে তাদের বইয়ের খোরাক সেটি কিন্তু জুগিয়ে নেন। তো সব মিলিয়ে আসলে এখন তো আসলে বইমেলা শেষের পর্যায়ে আজকের দিনের জন্য। তো তারপরেও কিন্তু বইপ্রেমীদের ভিড় রয়েছে, আনাগোনা রয়েছে পুরো বইমেলা জুড়ে। তো এই ছিল মঞ্জুর এখনকার মতো আমার কাছে বইমেলার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। নিউজ 24-এ সময় হলো একটা বিরতির। যখন ফিরছি তখন থাকছে দুর্নীতি মামলায় আত্মসমর্পণের পর জামিন পেলেন মন্ত্রী মোশাররফ, ঘুষ নেওয়ার অভিযোগে সচিব কর্মকর্তা আটক। বিরতির পর আরো একবার আমন্ত্রণ। আপনারা দেখছেন নিউজ 24। সুনির্দিষ্ট নীতিমালা ছাড়া হকার উচ্ছেদ না করার দাবি জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানায় সংগঠনটি। বিক্ষোভ সমাবেশে হকার্স ইউনিয়নের সদস্যরা ছাড়াও রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আসা হকাররা যোগ দেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঢাকার 2 মেয়র পুনর্বাসন ছাড়াই একের পর এক হকার উচ্ছেদ করে যাচ্ছেন। এছাড়া মেয়ররা তাদের পেটোয়া বাহিনী দিয়ে চাঁদাবাজি, লুটপাট করছেন বলেও অভিযোগ করেন হকাররা। ভবিষ্যতে নীতিমালা ছাড়া হকার উচ্ছেদ করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে। প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করেন আদালত। মোশাররফ হোসেন দাবি করেন এটি হয়রানিমূলক মামলা। আগ্রাবাদে সরকারি জমি বরাদ্দে দুর্নীতির অভিযোগে মোশাররফ সহ 3 জনের বিরুদ্ধে 2007 সালে মামলা করে দুদক। এদিকে ঘুষ নেওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপকর কর্মকর্তা আলী আকবরকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে নিজ দপ্তর থেকেই তাকে 20,000 টাকা সহ গ্রেফতার করা হয়, যদিও আলী আকবর ঘুষ নেওয়ার কথা অস্বীকার করেছেন। 8 মাসেও খোলাসা হয়নি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা মিতুর হত্যা রহস্য। এতদিন ঘটনার নানা দিক খতিয়ে দেখা হলেও এখন তদন্তের মূল কেন্দ্রে মিতুর পরিবার। গত 2 মাসে মিতুর বাবা, মা, স্বামী সহ ঘনিষ্ঠ আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করেছেন তদন্ত কর্মকর্তারা। প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত কোন দিকে মোড় নিচ্ছে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্ত? দীর্ঘ 8 মাস ধরে তদন্ত চলছে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা মিতুর হত্যা ঘটনা। তবে পুলিশ এখনো জানাতে পারেনি হত্যার রহস্য। শুরু থেকে নানা বিষয়ে অনুসন্ধান চললেও এখন তদন্তের মূল কেন্দ্রে মিতুর পরিবার। গত 2 মাসে মিতুর ঘনিষ্ঠ স্বজনদের কাছ থেকে তথ্য নিয়েছেন তদন্ত কর্মকর্তা। সবশেষ মিতুর পারিবারিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তার বাবা মাকে। এর আগে জিজ্ঞাসাবাদ করা হয় মিতুর স্বামী, শ্বশুর ও কয়েকজন আত্মীয়কে। প্রশ্ন উঠেছে, কোন দিকে মোড় নিচ্ছে চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্ত? ইনভেস্টিগেশন বিষয়টা হচ্ছে একটু পূর্ণাঙ্গ একটা বিষয় আপনাকে বিজ্ঞ আদালতে তুলে ধরতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো, এই যে যেমন আমরা আত্মীয় স্বজন সবাইকে আমরা সাথে কথা বলছি, বিভিন্ন জন পাড়া প্রতিবেশী সবার সাথে আমরা কথা বলেছি এবং অনেক নেইবারদের সাথেও আমরা কথা হয়েছি। না, সন্দেহ বলে না, আমরা তাদের সাথে কথা বলেছি, জিজ্ঞাসাবাদ করছি, পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে আমরা জানার চেষ্টা করছি। লট অফ থিংস ইজ গোয়িং অন, সো দ্যাটস ওয়াই উই আর সিটিং, উই আর টকিং, উই আর ডিসকাসিং রিগার্ডিং দ্যাট ম্যাটার। নিকট আত্মীয়দের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানান তদন্ত কর্মকর্তা। চলছে এসব তথ্য যাচাইয়ের কাজ। এর মধ্যে বাবুল আক্তারকে পুনরায় ডাকা সহ ঘনিষ্ঠ আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদের কথা জানান তদন্ত কর্মকর্তা। আমি আবার ওনার সাথে আবার কথা বলবো, বাদের সাথে আবার কথা বলবো, মানে আমাদের সাথে কথাবার্তা যোগাযোগ আছে, বাট আমি আবার তাকে আমার অফিসে তো আবার আমি তাকে ডাকবো বলে আশা করছি, আবারও কিছু জিজ্ঞাসাবাদ করবো। জিজ্ঞাসাবাদের পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতার এবং মিতুর মোবাইল উদ্ধারের চেষ্টার কথা জানান তদন্ত কর্মকর্তা। গত বছরের 5 জুন নগরীর জিসি এলাকায় খুন হন মাহমুদা মিতু। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। নিউজ 24 এর সময় হলো আরো একটি বিরতি। আর ফিরে আসার পর দেখবেন, আফগানিস্তানের কাবুলে সুপ্রিম কোর্টের পার্কিংয়ে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 20 জন নিহত, আহত আরো 45 জন। বিরতির পর আরো একবার আমন্ত্রণ নিউজ 24-এ। এবার জানাবো দেশের বাইরের খবর।
আফগানিস্তানের রাজধানী কাবুলে সুপ্রিম কোর্টের পার্কিংয়ে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪৫ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আদালতের কর্মীদের টার্গেট করে আত্মঘাতী এই হামলা চালানো হয়। হামলাকারী হেঁটে সুপ্রিম কোর্টের পার্কিংয়ে প্রবেশ করে, তবে হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। অভিবাসন ইস্যুতে ট্রাম্প প্রশাসন ও ফেডারেল আদালতের বিরোধ এখনও তুঙ্গে। সান ফ্রান্সিসকোর আদালতে হোয়াইট হাউসের করা আপিলের শুনানি হবে আজ। দেশটির গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে টেলিফোনে এই শুনানি হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, 7টি মুসলিম দেশের নাগরিকদের ওপর দেয়া নিষেধাজ্ঞা স্থগিত করে ফেডারেল আদালত যে আদেশ দিয়েছেন সেটি বদলানোর সম্ভাবনা কম। অভিবাসী ঠেকানোর নির্বাহী আদেশ স্থগিত করা নিয়ে অনেকটাই মুখোমুখি অবস্থানে ফেডারেল আদালত ও ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন ও মিনেসোটার আইনজীবীদের হুঁশিয়ারি, ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে হট্টগোল তৈরি হবে যুক্তরাষ্ট্রে। অবশ্য হোয়াইট হাউসের বিশ্বাস, আদালতে জয়ী হবে ট্রাম্পের সিদ্ধান্তই। আদালতে আপিলে জিতলে নির্বাহী আদেশ বাস্তবায়নে কাজ শুরু হবে। আদালতও বিষয়টি অবগত। রায় ঘোষণার পরই 90 ও 120 দিনের নিষেধাজ্ঞা কার্যকর হবে। আশ্রয় প্রার্থীদের প্রতি সম্মান রেখেই বলছি, এখানে আসতে হলে ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে হবে, কারণ যুক্তরাষ্ট্র এবং মার্কিন জনগণকে নিরাপদে রাখতে সব ব্যবস্থাই নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, অভিবাসন নিয়ে আদালত ও ট্রাম্প প্রশাসনের মধ্যে যে বিরোধের সূচনা ঘটেছে, যুক্তরাষ্ট্রে তা বিরল। ট্রাম্প প্রশাসন আর ফেডারেল আদালত পুরোপুরি বিরোধে জড়িয়ে গেছে। সাংবিধানিক পদ্ধতিতে এটা নিঃসন্দেহে অসংযত আচরণ। বিচার ব্যবস্থা নির্দেশনার মাধ্যমেই সংবিধানের ভারসাম্য বজায় রাখা সম্ভব হয়। আমার মতে, যখন বিচার ব্যবস্থার উপর আঘাত আসে, তা খুবই ভয়াবহ। এ ধরনের বিবাদ আগে কখনোই দেখা যায়নি। Really just outrageous, I think. And I haven't seen that argument before. গেল শুক্রবার সিয়াটলের ফেডারেল আদালত ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত করে রায় দেন। এরপর থেকেই সান ফ্রান্সিসকোর আদালতে আপিল করে ট্রাম্প প্রশাসন। শাকিল মাহমুদ, চ্যানেল 24। শেষ করব নিউজ 24। তার আগে শিরোনামগুলো আরেকবার। সংবিধানের মধ্যে থেকেই সুষ্ঠু নির্বাচন সম্ভব, মন্তব্য নতুন সিইসির, সব পক্ষের সহযোগিতা কামনা। রাজনীতিবিদ, সুশীল সমাজ, এদের সহযোগিতা ছাড়া এই অত বড় দায়িত্ব পালন করা সম্ভব না। নুরুল হুদা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিএনপি নেতাদের, বৈষম্যবিহীন হয়েছে দাবি ওবায়দুল কাদেরের। পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে ভুয়া স্থাপনা দেখিয়ে টাকা আত্মসাতের চেষ্টা, জমির মালিক না হয়েও ক্ষতিগ্রস্তের তালিকায় নাম অনেকের। গাইবান্ধার সাঁওতাল পল্লীতে আগুন দেয়া পুলিশ সদস্যদের চিহ্নিত করতে সহযোগিতা না করায় হাইকোর্টের ক্ষোভ, এসপি সহ দোষীদের প্রত্যাহারের নির্দেশ। এই ছিল নিউজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।